আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন আগামীকাল। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফুয়াদ মণ্ডলকে সাথে নিয়ে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর সংবলিত ব্যালট পেপার ছাপানো হয়েছে, ভোট কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যালট বক্স। নির্বাচন নির্বিঘ্ন করার কথা জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। ৩১টা পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয়ে ঢোকার, প্রত্যেকটি পয়েন্টেই আমরা প্রক্টর অফিসের তত্ত্বাবধানে প্রত্যেকটি কর্নারে প্রত্যেকটি জায়গায় আমরা ম্যানপাওয়ার ডেপ্লয় করেছি এবং সেটা হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমার ধারণা যে স্ক্যানার মেশিন স্ক্যানিং শুরু করতে কোনো ক্রমেই ৬টা ৬:৩০টার আগে নয়, তার থেকে ৭ ঘন্টা যদি হয়, এরপরে রেজাল্ট ফাইনাল করা, ইট ইজ অলমোস্ট লাইক নেক্সট মর্নিং। ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বহিরাগতরা। ২৭,০০০-এর বেশি ভোটারের অধিকাংশই শহর থেকে ক্যাম্পাসে ভোট দিতে আসবেন, তাই তাদের জন্য অতিরিক্ত বাস ও শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা করছেন প্রার্থীরা। ছাত্র সংগঠনগুলো এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, ভোটার রয়েছে, তাদের সকলের মাঝেই আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছি এবং আমার মনে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা সারা বাংলাদেশের একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছে তারা ভোট দিতে আসবে, কারণ দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে, এটা তাদের অধিকার। শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি নির্বাচন সেটা করতে পারছে, কিন্তু আমরা শঙ্কিত যে আমাদের এই যে দীর্ঘদিনের যে অপেক্ষা সেটা আসলে আমাদের বিফলে যাচ্ছে কিনা। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করতে ১৬ অক্টোবর সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এনটিভি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার আজ রাত ১২টায় শেষ হচ্ছে। নির্বাচন ঘিরে ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশে ২০০ গজের মধ্যে সভা সমাবেশ ও অস্ত্রবহন নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে প্রচার চালান ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির। বেলা ১১টার দিকে সেখানে আসেন ছাত্র শিবির মনোনীত প্যানেলে ভিপি প্রার্থী মোশতাকুর রহমান জাহিদকে দেখে সামনে এগিয়ে আসেন আবির। এসে তারা বুকে জড়িয়ে নেন একে অপরকে। আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে। প্রবাসীরা নিয়মিত রেমিটেন্স না পাঠালে দেশ চালানো কঠিন হয়ে যেত মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফ্যাসিস্টের সরকার সব সম্পদ লুটে পুটে দেশকে নিঃস্ব করে গেছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময় পার করা গেছে প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে। এর আগে রোমে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। অবৈধ বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া গতিশীল করতে অনুরোধ জানান তাকে। স্থানীয় সময় সকালে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য দেখা করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FOA এর মহাপরিচালক ডক্টর কু দং ইউ। বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও কৃষিজাত পণ্য, বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে সহায়তার আশ্বাস দেন তিনি। অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেবার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো। এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উল্লেখ করেছেন এবং আপনাদের পরিশ্রম, আপনাদের মেধা, আপনাদের সৃজনশীলতা, এগুলোর খুব প্রশংসা করেছেন। মিরপুরে রূপনগরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আহ্বান জানান। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। নিহতদের আত্মার শান্তি কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে রাতে মিরপুরের রূপনগরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার শান্তি কামনা করেন। ঘটনার জন্য দায়ীদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানান ডাক্তার শফিকুর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে দেশ যাতে আবারও ফ্যাসিস্টের নির্যাতনের কবলে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। ঠাকুরগাঁও ও হিলিতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। ঠাকুরগাঁ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঠাকুরগাঁ সদর ও রুহিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আলমগীর বলেন, আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। তিনি বলেন, দানবীয় দুঃশাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে ভুল করা যাবে না। এখন এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির এক কর্মী সভায় ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনের পদ্ধতি ঠিক করবে জনগণ। জনগণ যখন সরাসরি দেখে ভোট দিচ্ছে, সেইটা কি বেশি ভালো না প্রার্থী পলিটিক্যাল পার্টির নীতি নির্ধারকরা তাদের প্রার্থীগুলোকে জনগণ জানলো না, তাদেরকে তারা ঠিক করে দিল যে ঠিক আছে আমাদের এই 25 জন, আমাদের 20 জন, আমাদের 30 জন, অর্থাৎ আপনি ক্ষমতাটাকে আরো কুক্ষিগত করলেন। এছাড়া রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারে 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে জনপ্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তার। পিআর সহ 5 দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। একই দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইসলামী দলগুলো। নাহিদ প্রিন্সের রিপোর্ট। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি স্বীকৃতি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের 1 বা 2 কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং দুর্নীতি ও দমন নিপীড়নের বিচারের দাবিতে রাজধানীতে যুগপৎ আন্দোলন করেছে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। গাবতলী থেকে ফার্মগেট, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তায় মানববন্ধনে অংশ নেন জামায়াত নেতারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি তোলেন নেতাকর্মীরা। মৎস্য ভবনের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনের বিশেষ দলের লোক নিয়োগ দিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদের ব্যাপারেও গণভোটের দাবিও জানান তিনি। নিরপেক্ষ সৎ যোগ্য লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন, আর যদি না হয় কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে,
তাদের কণ্ঠ রেকর্ড আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। একই দাবি জানান অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 19 অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীকের প্রস্তাব না দিলে নির্বাচন কমিশন অন্য প্রতীক বরাদ্দ করে এনসিপিকে নিবন্ধন দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি। নির্বাচনে আইনশৃঙ্খলার গুরুত্ব উল্লেখ করে প্রস্তুতির জন্য আগামী 20 অক্টোবর সেনা, নৌ ও বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসি বৈঠক করবে বলেও জানান সচিব। এ পর্যন্ত 11টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের কার্যক্রম চলমান আছে। আক্তার আহমেদ জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সিদ্ধান্ত আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই, আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। শাপলা প্রতীক আইনগত অধিকার। এনসিপি এই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নেত্রকোনার আয়োজিত সভায় তিনি একথা বলেন। শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো এবং শাপলা প্রতীক নিয়ে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। হাসিনার সরকারের আমলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চায় না, শুধু চায় ন্যায় বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে, তখন ট্রাইব্যুনালের বাইরে মাজার গেটে অনুষ্ঠিত মানববন্ধনে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবার ও স্বজনদের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। মায়ের ডাকের সংগঠক সঞ্জিদা ইসলাম তুলি এই দাবির পাশাপাশি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের 1 বছর পরও গুম হওয়া পরিবারের সদস্যদের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এটা কোনো অবস্থাতে কাম্য নয়। গুমের অভিযোগে অনেকগুলো মামলা হয়েছে। ট্রাইব্যুনাল মাত্র 2টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যাদেরকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন, যাদের এগেইনস্টে অ্যালিগেশন, যাদেরকে বাঁচাতে চাচ্ছেন, যাদেরকে অবৈধভাবে বর্ডার পার হতে সাহায্য করছেন, প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘনের, প্রত্যেকটা গুমের সাথে যারা যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোনো বিবেচনায় ও যুক্তিতে অন্য অভিযুক্তদের থেকে পৃথক ব্যবস্থাপনায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে টিআইবি জানায়, আইনের দৃষ্টিতে সকলেই সমান। ন্যায় বিচারের এই মৌলিক ভিত্তিকে বিবেচনায় নিয়ে অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একই অভিযোগের ক্ষেত্রে পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী। অন্য অভিযুক্তরা যদি যথানিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারা হেফাজতে থাকতে পারে, তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য বিশেষায়িত সাব জেলের সুবিধা কেন, এমন প্রশ্ন রাখেন টিআইবির নির্বাহী পরিচালক। সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করে পুলিশের ব্যারিকেডে হাইকোর্ট মাজার গেটের সামনের প্রায় 4 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রাতে সেখান থেকে আবারও জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে যায় তারা। অবিলম্বে 3 দফা দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক নেতারা। তামজিদ সুমনের রিপোর্ট।
3 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার পর ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেল 4টায় সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করলে পুলিশের বাধার মুখে হাইকোর্টের মাজার গেট এলাকায় আটকে যান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পুলিশি ব্যারিকেডে সেখানেই বসে পড়েন তারা। প্রায় 4 ঘন্টা সড়ক অবরোধ করে নিজেদের দাবির পক্ষে স্লোগান ও বক্তব্য দেন শিক্ষকরা। স্কেল অনুযায়ী হয়তো আমার বাড়ি ভাড়াটা একটু বেশি হওয়া উচিত ছিল, সেখানে আমি 1000 টাকা বাড়ি ভাড়া পাই এবং আমার চিকিৎসা ভাতা 1500 টাকা। তো আসলে আমাদের এটা দিয়ে হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রজ্ঞাপন জারি হবে, আর যদি না হয় অবশ্যই আমাদের যে নেতাকর্মী যারা আছেন এরা যদি আমাদের শাহবাগে কেন যেখানে ডাকেন না কেন আমরা সেখানে অংশগ্রহণ করব। পরে পুলিশের হস্তক্ষেপে সড়ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। 20% বাড়ি ভাড়া ছাড়া আমরা যাব এই শিক্ষকরা তার প্রতিষ্ঠানে ফিরে যাবে না। আর যতদিন পর্যন্ত 20% বাড়ি ভাড়া এবং প্রজ্ঞাপন জারি হবে না ততদিন পর্যন্ত ক্লাস বর্জন চলবে। এর আগে গত 3 দিন ধরে 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষক কর্মচারীদের একটি অংশ। শুধু আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ক্লাসে ফিরতে চান তারা। সর্বশেষ আমাদের শিক্ষা উপদেষ্টা 20% আমাদের সাথে সম্মত হয়েছেন এবং 20% প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেও তারা টালবাহানা করে আজকে শিক্ষক সমাজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা আমাদের দাবি না, এটা সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আমাদের। সুতরাং এখন মন্ত্রণালয়ে গিয়ে আলোচনা করার কোনো বিষয় নেই, বিষয়টা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন সরকার ইমপ্লিমেন্ট করা দরকার। সোমবার থেকে শিক্ষার্থীদের পাঠদানে বিরতি দিয়ে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছেন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্যরা। রাজধানীর উত্তরায় আহতদের পরিবারের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের হাতে এই স্মারকলিপি তুলে দেয় তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা। বিএনপি সবসময় আহত পরিবারের পাশে রয়েছে বলে প্রতিশ্রুতি দেন নেতারা। আশ্বস্ত করেন দলের পক্ষ থেকে নেওয়া হবে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ। অনুষ্ঠানে মোস্তফা জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোনো ধরনের নিয়মে তোয়াক্কা না করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রাজধানী পূর্বাঞ্চলে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার। ক্যাব বলছে সরকারের শক্ত পদক্ষেপ ছাড়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানো সম্ভব নয়। মেজবাহ হাসানের রিপোর্ট। ঊর্ধ্বগতির বাজারে যেন ঘি ঢালল সয়াবিন তেলের দাম। সরকারের পক্ষ থেকে দাবি করা হয় কোনো ধরনের নোটিশ ছাড়াই নিজেদের ইচ্ছামতো দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেয়। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। তাহলে স্যার এটি একতরফা ছিল স্যার আপনাদের সাথে? নিশ্চিতভাবে, কারণ আমি তো এটা অনুমোদন দেইনি। আমি যে জিনিসের অনুমোদন দেইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন? বাজারে তেলের যোগান স্বাভাবিক থাকলেও কমিশন কমিয়ে দিয়ে কোম্পানিগুলো তেল দিচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। নতুন করে তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারাও। যেই বেতন পাই বেতন অনুযায়ী বাজার সাজার করাটা খুব একটা টিপিক্যাল হয়ে যায় এবং তেলের দাম তো অলরেডি বেড়ে গেছে এবং যেই তেল আমরা খাই এটা আসলে আমাদের জন্য এটা কমফোর্টেবল না। আসলে তেলের সর্বত কোনো ঘাটতি না, সর্ব ভালো, দাম বাড়ার কোনো যুক্তি আসে না, কোনো তেলের সর্ব ঘাটতি নেই, কিন্তু হুদায় দামটা বাড়তেছে এখন। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে আইনি পদক্ষেপের বিকল্প নেই। বাণিজ্য মন্ত্রণালয় মূলত তেল এবং চিনির দাম পিরিয়ডিক্যালি আপনার এটি দাম বৃদ্ধি বা কমানো হয়। এটি এইবার যে দাম বাড়ানোর যে সিদ্ধান্তটা এটি আসলে ভোক্তার স্বার্থ বিরোধী হয়েছে বলে আমি মনে করি। দাম সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত দেশব্যাপী বিশেষ রিটেল স্ক্র্যাচ কার্ড প্রোগ্রাম স্বাধীনতা অফার সিজন 2 সম্পন্ন হয়েছে। দুপুরে রাজধানী একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ ও রিটেইলার মতবিনিময় সভা হয়। এ সময় ঢাকা বিভাগে 34 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজিত এই কর্মসূচি 1 জুলাই থেকে 30 আগস্ট পর্যন্ত চলে। প্রতিযোগিতায় প্রায় 3 লাখ খুচরা ব্যবসায়ী অংশ নেয়। পুরস্কারের তালিকায় ছিল শ্রীলঙ্কা ভ্রমণ,
150cc মোটর বাইক, ওয়াশিং মেশিন, এয়ারবাড, স্মার্ট ওয়াচ, ব্লেন্ডার ও ক্যাশ ডিসকাউন্ট। এছাড়া 60,000 এয়ারবাড, 30,000 স্মার্ট ওয়াচ এবং 20,000 ব্লেন্ডার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্ভাবনী ও পুরস্কার নির্ভর প্রোগ্রাম চালু রাখার প্রতিশ্রুতি জানান আকিজের কর্মকর্তারা। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টার মধ্যে রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।